ইনকিলাব ইনকিলাব ইনকিলাব। জামাত শিবিরের ইতিহাসে শতাব্দীর সেরা একটা অর্জন অলরেডি হয়ে গিয়েছে। এমনকি জামাতের প্রশংসা করতে বাধ্য হলো বিএনপি সরকার। পিঠের চামড়া একটাও থাকবে না, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠবে ইনশাআল্লাহ। আমরা থেমে থাকার জাতি না। তারেক রহমান কিন্তু আগুনের উপর পা দিয়েছেন এবং একটা চিকন সুতার উপর দিয়ে হাঁটতে শুরু করেছেন। যদি স্লিপ খায় একেবারে পড়বেন এবং আগুনে তিনি পুড়ে যাবেন। অবশেষে আমাদের ওই সন্দেহটাই সঠিক হলো, জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সকাল 11টায় নিজে ইসিতে হাজির হয়ে মনোনয়ন জমা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন বিতর্কের মুখে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মোবাইল ফোনে থানার ওসিকে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, তাই আর কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি সেই আজকে আঙ্কিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাত শিবিরের ইতিহাসে শতাব্দীর সেরা একটা অর্জন অলরেডি হয়ে গিয়েছে। এমনকি জামাতের প্রশংসা করতে বাধ্য হলো বিএনপি সরকার। সাধারণত সরকারি দল বিরোধী দলের সম্পর্কের প্র্যাকটিস বাংলাদেশে এরকম যে ভালো কাজ করলেও ওইটা কাউকে অ্যাপ্রিসিয়েট করবো না, মানে উল্টা পাল্টা বিচ্যুতি কোন জায়গায় আছে ওইটা অ্যাপ্রিসিয়েট করি। এটা বাংলাদেশের মাল্টিল্যাটারাল এবং বাইল্যাটারাল পলিটিক্যাল রিলেশনসের বৈশিষ্ট্য। তবে জোট সঙ্গী হলে তখন তাদের ভালো কাজ প্রশংসা করে। যেমন একসময় জামাত ছিল বিএনপির জোট সঙ্গী, তখন জামাতের প্রশংসা করতো বিএনপি, তখন বলতো যে জামাত সবচেয়ে ভালো। এই শামসুজ্জামান দুদু, এই দুদুরাও কিন্তু বিএনপিতে বঞ্চিত, না এমপি না মন্ত্রী। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এমপি না মন্ত্রী কিছু না, কিন্তু এমপি মন্ত্রী কারা হয়? এমপিও হয় মন্ত্রী হয় যারা তারেক রহমানকে যে মায়ের, সে মায়ের পক্ষে ছিলেন সংস্কারপন্থী, তারা এমপি হয় মন্ত্রী হয়। আর মোয়াজ্জেম হোসেন আলালরা কিছুই হতে পারেন না। শামসুজ্জামান দুদুর মতো ছাত্র দলের সাবেক সভাপতিরা কিছুই হতে পারেন না। এই দুদুর একসময় বলতো ওপেনে শিবির থাকতে আর কাউকে দরকার নাই, হাসিনার জন্য শিবিরে যথেষ্ট। তারেক রহমান নিজে বলেছেন ছাত্রদল শিবির এক মায়ের পেটে দুই ভাই। তারেক রহমান জামাতের রোপণ সম্মেলনে গিয়েছিল সম্ভবত 2006 সালে, ওর প্রশংসা, জোট সঙ্গীদের প্রশংসা করে। বিএনপি কত দুর্নীতি করেছে, কিন্তু বিএনপি দুর্নীতির বিরুদ্ধে জামাতের কোনো কথা নাই। জামাত শুধু বিএনপির প্রশংসা করতো। খালেদা জিয়া যে জীবনে কতবার আপোষ করেছেন ওটা নিয়ে জামাতের কথা নেই, কথা আছে আপোষহীন চরিত্র। জোট সঙ্গীদের প্রশংসা করা হয়, কিন্তু ভিন্ন দল যাদের সাথে জোট নাই বা সরকারি দল বিরোধী দলের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক প্রশংসার নজির বাংলাদেশে দেখা যায় না। কিন্তু সেই নজির ব্রেক করে আমরা দেখতে পাচ্ছি জামাতের প্রশংসা করতে বাধ্য হলো বিএনপি সরকার মন্ত্রীর প্রশংসা করছে, না জামাত এবার ভালো করেছে। এটা জামাতের শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন। বিষয় হচ্ছে জামাত শহীদ মিনার গিয়েছে, শহীদ মিনার ফুল দিয়েছে, দোয়া করেছে। পুরো প্রক্রিয়াটা জামাতকে অন্য উচ্চতা নিয়ে গেছে। শহীদ মিনারে ফুল দিয়ে এবং শহীদ মিনারে জামাতের পদচারণা জামাতকে রাজনীতির রুটে একদম গেঁথে দিয়েছে। জামাত রাজনীতির রুটে এমন জায়গায় গেঁথে গিয়েছে এই শহীদ মিনারের পদচারণার মধ্য দিয়ে। জামাত বাংলাদেশের রাজনীতির এখন অনিবার্য অবিচ্ছেদ্য ফ্যাক্টর। কোনো গালাগালিতে কোনো ট্যাগিংয়ে জামাতকে আর ডিমোরালাইজ ডিহুম্যানাইজ করা যাবে না। জামাত শহীদ মিনার যাবে। বাংলাদেশের রাজনীতির কিছু রিয়ালিটি আছে, কালচারাল কিছু সিম্বল আছে, যেই জায়গাগুলোতে অ্যাক্সেস না থাকলে আপনি কখনো ক্ষমতা যেতে পারবেন না। এটা কালচারাল সিম্বলিক ইম্পর্টেন্স। শহীদ মিনার, স্মৃতিসৌধ, এই দুই জায়গা বাদ দিয়ে আপনি কখনো ক্ষমতা যেতে পারবেন না। অথচ এই দুই জায়গায় জামাত অ্যাবসেন্স ছিল। তো এবার জামাত সেখানে গিয়েছে, এবং শুধু গিয়েছে তা না, জামাত যা করেছে প্রধানমন্ত্রী সহ 3 বাহিনীর প্রধান সেটা করেছে, দোয়া করেছে হাত তুলে পশ্চিম দিকে ফিরে। চিন্তা করেছেন এটা কত বড় সিগনিফিকেন্ট ঘটনা? অতএব জামাত শহীদ মিনার গিয়েছে বলেই কিন্তু এটা হয়েছে। তো এক কথা যদি বলি, যেই জায়গায় পদচারণা না ঘটলে আপনি ক্ষমতা আসতে পারবেন না, ইতিহাসে এরকম কোনো এক্সাম্পল নেই। শহীদ মিনার এবং স্মৃতিসৌধ বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একদম ফিক্সড। সেই জায়গাগুলো এখন ডমিনেট করছে জামাত, সেখানে এখন জামাতি কালচার কায়েম হয়ে গেছে। অসাধারণ। তো দর্শক, এটাকে আমি জামাত শিবিরের ইতিহাস শ্রেষ্ঠ অর্জন বলতে পারি। এমনকি ধর্মীয় ফতোয়া কিন্তু উল্লেখযোগ্য হারে নাই। কারণ কি? তারেক রহমান এখন ফতোয়া দিবে হেফাজত, কারণ ফতোয়া দিতে হলে আগে তো তারেক রহমান প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে। কারণ তারা যা করেছে জামাত সেটা করেছে। শরীর তারাও তো মুসলমান, শরীর তো তাদের জন্য প্রযোজ্য। চরমনের ফতোয়া তেমন না, চরমনে অর্ধেক অলরেডি মেনে নিয়েছে, কারণ তারাও শহীদ মিনারে যায়। তারাও যে ওখানে যা করে জামাতও ওইটা করে, প্রায় তার কোরআন তেলাওয়াত করে, জামাত ওখানে মুনাজাত করে। একটা কাজে পার্থক্য, চরমনের মধ্যে 99% মিল। শহীদ মিনার কেন্দ্রিক আকীদা বা প্র্যাকটিস জামাত এবং চরমনের মধ্যে 99% মিল, আর 1% একটু আলাদা, ফুল দেওয়াটা একটু আলাদা, বাকিটা ঠিক আছে। তো এতে দেখা যায় তেমন কোনো পার্থক্য নাই। বিষয়টা অ্যাকসেপ্টেড হয়ে গেছে সমাজে, সোসাইটিতে, রাষ্ট্রে, জামাত শহীদ মিনারে, এবং কেউ কান্নাকাটি করতে পারছে না। এবং কলকাতাপন্থী যারা আছে তারা কান্নাকাটি করবে, তার সুযোগ নেই। কেন সুযোগ নেই?
তারা যদি কান্নাকাটি করতে যায় তাহলে দেখা যাবে স্বয়ং রাষ্ট্রের বিরোধিতা করতে হবে, কারণ প্রধানমন্ত্রী নিজেই সেম কাজ করেছে। তো এখন দেখা যায় যে বিএনপিও যে লাইনে এসেছে শহীদ মিনারে দোয়া করার লাইনে, এটাকে যদি টিকিয়ে রাখতে হয়, এখানে শাহবাগের সাথে বিএনপি আলাপ হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে শহীদ মিনারে দোয়া করার মধ্যে দিয়ে। এখন শাহবাগের বিরুদ্ধে যদি বিএনপিকে টিকতে হয়, এখন জামাতকে সাথে লাগবে, কারণ বিএনপি একা পারবে না, শাহবাগকে মোকাবেলা করতে জামাতকে লাগবে। এই জন্য সরকারি দল বিরোধী দল একে অপরের প্রশংসা করছে। কালচারালি বিএনপি জামাতের মতো ইকবাল হাসান টুকুর মতো ভারতের স্যাসা দালালরা যাই বলুক না কেন, ওভারঅল শাহবাগের বিরুদ্ধে জামাত বিএনপি উভয় এছাড়া কিন্তু মিল আছে। সরকার বিরোধী দল এক দল, সরকার এক দল বিরোধী দল, কিন্তু মৌলিক জায়গায় কিন্তু তার এক। তো দর্শক দেখেন, এখানে শিক্ষামন্ত্রী বলছেন শহীদ মিনারে গিয়ে জামাত নিজেদের রিব্র্যান্ডিং করছে, মানে পজিটিভলি বলছে যে না ভালো হয়েছে, বিএনপি তো রিব্র্যান্ডিং করেছে, আমরা এটা বলছি। তো একে অপরকে স্বীকৃতি দেওয়া হলো। বিএনপি রিব্র্যান্ডিং মানে বিএনপি কোনোদিন শহীদ মিনারে দাঁড়িয়ে মোনাজাত করেছে পশ্চিম দিকে ফিরে করেনি, দিস ইজ ফার্স্ট টাইম। অতীতে করলে শাহবাগীদের ধোলাই মুখে পড়তে হতো, কিন্তু এবার বিএনপি করেছে, কোনো শাহবাগীরা কিছু করতে পারেনি, সরকারি দল বিরোধী দল সবাই দোয়া করে। তো জামাতকে অ্যাপ্রিশিয়েট করেছেন বিএনপির শিক্ষামন্ত্রী, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, আরো অনেকে অ্যাপ্রিশিয়েট করেছে। এবং বিএনপির লোকজন বলছে না এটা ভালো হয়েছে, জামাত এবার ঠিক আছে। তো এবার ঠিক আছে, তো এটি তো একটা স্বীকৃতি দিতে প্রশংসা করতে বাধ্য হলো, তো এবার ঠিক আছে, ধন্যবাদ জানাই। বিএনপি অনেক নেতাকে দেখেছি যে ধন্যবাদ জানিয়েছে, মজা না? হ্যাঁ, ওভারঅল এই যে ঘটনাটা ঘটলো ফেব্রুয়ারি কেন্দ্রিক, এটা বাংলাদেশের বিজয়, ভারতপন্থীদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের বিজয়। এখানে বিএনপি জামাত এক, উভয় দোয়া মোনাজাতের পক্ষে। এবং বিভিন্ন জায়গায় দেখেছেন সরকারি দল বিরোধী দল পাশাপাশি দাঁড়িয়ে মোনাজাত করেছে। এই মোনাজাতটা কিন্তু শুধু কেন্দ্রীয় হবে না, পুরো বাংলাদেশে শহীদ মিনার মোনাজাত। অবশ্যই বিএনপি মোনাজাত নিয়ে ধাক্কাধাক্কি করেছে যে মোনাজাতে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বলা হলো না, এই জন্য ইমামকে আবার মোনাজাত করাতে বাধ্য করেছে। তারপরও পলিটিক্সে এই মোনাজাত কালচার, ধর্মীয় কালচার, জামাতি কালচার, এটা ঢুকে গেছে। এর মানে শহীদ মিনার ওটা কোনো সেকুলার জিনিস না, সেকুলার জায়গা না, ওটা একটা ধর্মীয় জায়গা। ওখানে মোনাজাত হয়, ওখানে চরমনাই কোরআন তেলাওয়াত করে, ওখানে জামাত হাত তুলে দোয়া করে, তারেক রহমান পশ্চিম দিকে ফিরে দোয়া করে, এবং বিএনপির মন্ত্রীরা সেটাকে অ্যাপ্রিশিয়েট করেন জামাতের কার্যটা, যে জামাত তিনি রিব্র্যান্ডিং করেছে। তো জামাতের ইতিহাসে শতাব্দীর শ্রেষ্ঠ অর্জনটা অনেকটা নীরবে নিবৃতে, তেমন কোনো হাউকেও ছাড়াই হয়ে গেল, তেমন কোনো ফতোয়াবাজি নাই, কারণ ফতোয়া দিতে হলে তো তারেক রহমানের বিরুদ্ধে আগে দিতে হবে। চরমনাইও তেমন কিছু বলছে না। তো ওভারঅল এটাকে আমি শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন বলবো, অনেকটা নির্বিঘ্নে। কওমি আলেম ওলামারাও এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। আলী হাসান ওসামা দেখছি যে এটাকে অ্যাপ্রিশিয়েট করছেন, যে জামাতের বিরুদ্ধে এখানে ফতোয়াবাজি চলবে না, অসাধারণ অর্জন। সরকারের দায়িত্ব নেওয়ার সাথে সাথে তারেক রহমান কিন্তু আগুনের উপর পা দিয়েছেন এবং একটা চিকন সুতার উপর দিয়ে হাঁটতে শুরু করেছেন। যদি স্লিপ খায় একেবারে পড়বেন এবং আগুনে তিনি পুড়ে যাবেন। কেন বললাম এই কথা? কারণ প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রিয় থাকাটা কিন্তু খুব চ্যালেঞ্জ। শেখ হাসিনা দেখছেন যে এটার কোনো জনপ্রিয়তার কোনো ধারে কাছে ছিল না, মানুষের মধ্যে রাগ ক্ষোভ শুধু না ঘৃণা পর্যন্ত জন্ম নিয়েছিল, কিন্তু শেখ হাসিনা এগুলি পরোয়া করেনি। এখন তারেক রহমান দেখেন, সে কিন্তু তার মায়ের যেই পথ, সেই পথটাও তিনি কি বলবো অতিক্রম করেছেন বা এড়িয়ে চলছেন। সেটা কি? ভিভিআইপি প্রোটোকল তিনি নিচ্ছেন না। মাত্র 4টা গাড়ি, আগে যেখানে অ্যাম্বুলেন্স সহ 12 থেকে 14টা গাড়ি বহর যেত, 4টা গাড়ি মাত্র তার সাথে। তারপরে ওই যে রাস্তার দুই পাশে পুলিশ থাকা, রাস্তা বন্ধ করা, সেগুলো তিনি নেবেন না এবং বন্ধ হয়ে গেছে। তিনি সিগন্যাল মেনে মেনে তিনি চলেছেন। এটা কিন্তু সব গণমাধ্যমে এসছে যে তিনি দুর্নীতির বিরুদ্ধে যেমন শক্ত অবস্থান নিয়েছেন, বলেছেন দুর্নীতি কোনোভাবে সহ্য করা যাবে না, চাঁদাবাজি সহ্য করা যাবে না, তেমনি তার নিজের যে প্রাত্যহিক যেই সরকারি দায়িত্ব পালন, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রেও মিতব্যয়িতার একটা দৃষ্টান্ত অনুসরণ করেছেন, যে কোনো বাড়তি কোনো মানে হামবড়া কোনো ভাব দেখাবে না। এটা বোঝা যায়। গত 17 বছর তিনি লন্ডনে জীবন কাটিয়েছেন, সেখানে দেখেছেন যে অনাড়ম্বর জীবন, মন্ত্রীদের, প্রধানমন্ত্রীদের কোনো চাকচিক্য নেই, কোনো বাহুল্য নেই, খুব সাদামাটা সেই পথ ধরেছেন। এখন এই পথটাকে শুধু যদি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান অনুসরণ করে, আর বাকি তার টিমমেটরা, তার ক্যাবিনেট মেম্বাররা যদি অনুসরণ না করে, তারা যদি তাদের বাহাদুরিটাও দেখায়, তাহলে একটা বিপর্যয় হবে। সুতরাং তারেক রহমানের নিজের সেই অনাড়ম্বর সিম্পল চলাচল যতটুকু না হলেই নয়, সেটাকে যেমন মানে মনে রাখা, এবং একই সঙ্গে দেখেছেন যে তিনি শনিবারও অফিস করছেন, তার মানে কাজের গতিটাও তিনি বাড়াচ্ছেন। অনেকগুলো চ্যালেঞ্জ দিয়েছেন, বলেছেন যে এই ঈদের আগেই ফ্যামিলি কার্ড যতটুকু সম্ভব চালু করবেন, কৃষক কার্ড চালু করবেন, তারপরে 6 মাসের মধ্যে খাল খনন, বৃক্ষরোপণ, এই কাজগুলি তিনি করবেন। দৃশ্যমান কিছু কাজ যে করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপাতত আমার মনে হয় না যে প্রথমে নির্বাচনী প্রচার অভিযানে এটা নিয়ে অনেকে টিটকারি মস্কারা করলেও এখন সবাই কিন্তু বুঝতে পারছেন যে না, তারেক রহমান এগুলি ইমপ্লিমেন্ট করবে। কারণ এটা কম না, কিন্তু ভিভিআইপি প্রোটোকল বাদ দিয়ে মাত্র 4টা গাড়ি নিয়ে সিগন্যাল মেনে মেনে চলা, দেখা গেছে যে 40 মিনিট লেগেছে সচিবালয়ে আসতে। এখন অবশ্য তিনি যদি তেজগাঁয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসেন, তাহলে তার গুলশান থেকে আসতে বা যমুনা থেকে যেতে অত সময় লাগে না, খুব দ্রুতই তিনি সিগন্যাল মেনে পৌঁছতে পারবেন। তারপরেও তো সিগন্যাল মানছেন, রাস্তার দুই পাশে পুলিশ থাকছে না, মানে পথচারীদের কোনো ভোগান্তি হবে না, এই কারণে যে রাস্তা আটকানো হবে না, ওই সচরাচর অন্য গাড়িগুলি যেভাবে যাবে তার গাড়িটাও যাবে। এটা একদিক দিয়ে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের মতন দেশে যেখানে নিরাপত্তার ঝুঁকি অত্যন্ত বেশি, সেই জায়গায় তারেক রহমান এই ঝুঁকিটা নিয়েছেন। এটা হয়তো তিনি একটা গতানুগতিক যে প্রধানমন্ত্রীরা যে প্রোটোকল, যে ধরনের তারা একটা আড়ম্বরপূর্ণ তারা একটা মনোভাব প্রকাশ করেন প্রোটোকলের নাম করে, সেইটার একটা বিপরীত চিত্র তিনি দেখাতে
চাচ্ছেন, এবং বাংলাদেশে এটা যদি তিনি একবার স্থাপন করেন এটা একটা দৃষ্টান্ত হবে। কিন্তু সমস্যা হলো এটাই যে প্রধানমন্ত্রী একরকম ভাবে চলাচল করবেন, জীবনযাপন করবেন, বিতবাইটা দিকে চুকবেন, কিন্তু তার পুরো টিম করবেন কিনা, এটি হলো বড় চ্যালেঞ্জ। কারণ পুরো টিম সহ যদি প্রধানমন্ত্রী যদি অগ্রসর না হন তাহলে কিন্তু বিচ্ছিন্নভাবে সফল হওয়া যাবে না। এই জন্যই বলছি যে এখন কিন্তু ক্ষমতার সেই চিকন দড়িতে তিনি হাঁটতে থাকবেন, আর পিছনে নিচে থাকবে হচ্ছে মানে আগুন। সেই আগুনের মধ্যে চিকন সুতোর উপরে কিন্তু তিনি হাঁটা শুরু করেছেন। এখন কতটুকু সফল হবে প্রতিনিয়ত সবারই কিন্তু চোখ থাকবে, গণমাধ্যম থেকে শুরু করে দেশে বিদেশে সবারই চোখ থাকবে যে তারেক রহমান নির্বাচন প্রচার অভিযানের সময় যা যা বলেছেন বাস্তবে কি সেগুলি হবে নাকি সেগুলি কথার কথা। দর্শক, অবশেষে আমাদের ওই সন্দেহটাই সঠিক হলো, জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। আমরা নির্বাচনের দিন সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত এক ধরনের ফলাফল পাচ্ছিলাম। হঠাৎ করে কি যেন হলো, মনে হলো যে পৃথিবী একেবারে থমকে গেছে, আকাশ বাতাস সবকিছু স্তব্ধ হয়ে গেছে। এরপরে রাত 10টার দিকে গিয়ে আবার সচল শুরু হলো। এই সচল যখন শুরু হলো তখন একের পর এক শুধু বিএনপি বিএনপি আর বিএনপি। তার আগে আমরা দেখেছি প্রায় সমস্ত জায়গায় একরকম চিত্র, আর এরপরে গিয়ে মিডিয়া সম্পূর্ণ তার উল্টো চিত্র দেখানো শুরু করলো। এরপরে তো একের পর এক বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে এসেছে, তারপরে তথ্য প্রমাণগুলো আমাদের সামনে এসেছে। আর আজ খোদ জামাত আমির তিনি ফাঁস করে দিলেন, তাকে যে ব্ল্যাকমেইল করা হয়েছিল, কেন তিনি ওই ফলাফল মেনে নিলেন এবং সেখানে জামাতের অবস্থান কি ছিল পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা আসেন বিষয়টা একটু খুলে আলাপ করার চেষ্টা করি কি হয়েছে। আজকে আমেরিকা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ওয়ালে তিনি একটি পোস্ট দিয়েছেন, ফটোকার্ড দিয়েছেন। সেই ফটোকার্ডের যে ভাষা তাতে আমাদের কাছে এটি প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ ওই কার্ডের ভাষা অনুযায়ী জামাত আমির তাকে ফোন করে বলেছেন, ইলিয়াস মনে কষ্ট নিও না। আমাকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে জানানো হলো আপনি যদি এটা মেনে না নেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে আপনাদেরকে এইভাবে একেবারে সমূলে ধ্বংস করে ফেলবে, এবং ডিপি স্টেটের কেউ মেনে নিতে চাচ্ছে না। ফলাফল তো যা হবার সেটা আপনি বুঝতেই পারছেন, হয়ে গেছে, আপনারা ক্ষমতায় চলে এসেছেন। কিন্তু এই অবস্থায় এখন যদি আপনারা এটা ছেড়ে না দেন তাহলে দেশের এই পরিস্থিতি হবে। বলেন, এমতো অবস্থায় আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনি হলে কি করতাম? বা জামাত আমিরকে যে কথাটি বলা হলো, জামাত আমির তখন তিনি অন্য কোনো চিন্তা করেন নাই, তিনি ক্ষমতার চিন্তা করেন নাই, তিনি দেশের মানুষের কথা চিন্তা করে যে এই সবেমাত্র কয়েকদিন আগে একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের কয়েক হাজার সন্তান জীবন দিয়েছে। এখন যদি ক্ষমতার কারণে, গদির কারণে আমি আমার সন্তানদেরকে, সন্তান তুল্য আমার এই ছেলে মেয়েদেরকে আবার যদি মৃত্যুর দিকে ঠেলে দেই, তাহলে এটি দরকার নেই, আমার ক্ষমতা দরকার নেই। আমি এই বিষয়টি আপনারা আমার ভিডিও আগে যারা দেখেছেন, আগের ভিডিওটি, আমি সেখানে এই কথাটি বলেছি যে জামাত আমির যে সাংবাদিক সম্মেলন করলেন রাত 9টা-10টার দিকে, এই সাংবাদিক সম্মেলনে তার যে মুখাবয়ব ছিল এটি খুব বেশি স্বাভাবিক ছিল না। উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভয়ের একটা চিহ্ন তার মুখের ভিতরে আমরা দেখতে পেয়েছি। তখনই আমাদের কাছে মনে হচ্ছিল যে সামথিং রং, কোনো কিছু হয়েছে, নিশ্চয় এর পিছনে কোনো ঘটনা ঘটেছে, না হলে এমনটি হবার কথা নয়। তিনি একেবারে কোনো কথা না বলে মেনে নিলেন, নীরবে মেনে নিলেন। এমনকি বিরোধী দল হলে কমপক্ষে একটু আস্ফালন করে, একটু হুঙ্কার হুম্বি টম্বি এগুলো করে, তিনি তাও করলেন না, এইভাবে একেবারে নীরবে মেনে নিলেন। তার মানে অবশ্যই এখানে কোনো কিছু ঘটেছে, সেটি আজকে প্রমাণিত হলো। তিনি বলেছেন আমরা আসলে এগুলো তো চাপা থাকে না, কারণ বাংলাদেশের মানুষ আমরা দেখেছি এই নির্বাচনের আগে জামাত ইসলামকে যেভাবে গ্রহণ করেছে, মানুষ ট্রেনে, লঞ্চে, স্টিমারে, ট্রেনের ছাদে করে বাড়ি গেছে, আর দাঁড়িপাল্লার স্লোগান দিতে বাড়ি গেছে, মিছিল করতে বাড়ি গেছে। শোবিজের তারকা থেকে শুরু করে, টিকটকার থেকে শুরু করে, যারা পোশাক পরতে চায় না, পোশাক পরা, পোশাক না পরা, প্রত্যেকেই জামাতের পক্ষে তারা উঠে পড়ে লেগেছিল। তারা একটা ব্যবস্থাকে, একটা সিস্টেমকে, দীর্ঘদিন ধরে চলে আসা একটা সিস্টেমকে ভেঙে চুরে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য তারা জামাতকে বেছে দিয়েছিল। এছাড়া তাদের আর হাতে কোনো অপশন ছিল না। সেই মানুষের আশা আকাঙ্ক্ষা এইভাবে কেড়ে নেওয়া হয়েছে ব্ল্যাকমেইল করে। এখন এখানে আমাদের একটু কষ্ট হতে পারে, একটু রাগ হতে পারে যে কেন জামাত আমির এই কাজটি করলেন। তিনি ডাক দিতেন, তিনি বলতেন, আমরা ঝাঁপিয়ে পড়তাম, আবার প্রয়োজনে রক্ত দিতাম। হ্যাঁ, এটি আমাদের আবেগ থেকে বলা খুবই সহজ, এটি আমার কাছেও এটি মনে হচ্ছে। কিন্তু বৃহত্তর দৃষ্টিতে যদি চিন্তা করি, তাহলে চিন্তা করুন তো জামাত আমির এখানে কত বড় বীরত্বের এবং মহত্বের পরিচয় দিয়েছেন। তার কাছে ক্ষমতা কিছু নয়। আর অপরদিকে আমরা যারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে চায়, তাদের কি চরিত্র দেখলাম? আমরা দেখেছি ক্ষমতার জন্য আওয়ামী লীগের চরিত্র আমরা দেখেছি। তারা মানুষ হত্যা করতেও বিন্দুমাত্র দ্বিধা করে নেই। বাংলাদেশের তাদের নিজ দেশের মানুষের বুকে গুলি চালাতে, পাখির মতো গুলি চালাতেও তারা দ্বিধা করে নেই। আবার ঠিক আরেকটি দল, তারাও এ ব্যাপারে বিন্দুমাত্র কার্পণ্য করে নেই, শুধুমাত্র ক্ষমতার কারণে তারা এইভাবে ব্ল্যাকমেইল করলো একটা দলকে। তাহলে তারা এদেশের মানুষের কি সেবা করবে? শুরু থেকেই তো আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজির নতুন সংজ্ঞা, ভাষা নিয়ে একটা শয়তানি শুরু করেছে প্রথম আলো গং।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ডাক্তার, কি নাম যেন, তরিক মঞ্জুর, তাকে আর তরিক মঞ্জুর বলে ডাকা যাবে না, তার নাম হচ্ছে তরিক মানে পথ আর মঞ্জুর মানে অনুমোদিত, তাহলে তাকে অনুমোদিত পথ এই নামে আমরা ডাকবো, তাকে আর তরিক মঞ্জুর বলে আপনাকে ডাকবেন না। এই কাজ কি করেছে প্রথম আলো? প্রথম আলোকে মতিউর রহমান, মতিউর শব্দের বাংলা হচ্ছে আজ্ঞাবহ, তাহলে এই অনুমোদিত পথ আর আজ্ঞাবহরা এই ইনকিলাব, জিন্দাবাদ, আজাদি এই শব্দগুলো তাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এই শব্দগুলো নিয়ে তাদের ব্যাপক ভয় তো হওয়ারই কথা, কারণ এই শব্দগুলোর এত ওজন, এত ভার যে এর ভার সইতে না পেরে তাদের যে আদি গুরু মাতা পালিয়ে চলে গেছে তার উচ্চমূলে। এখন যারা তার ছেলাপেলা আছে এই প্রথম আলো গংরা তো বুঝতে পেরেছে যে এই শব্দগুলো যেভাবে বাংলাদেশে চর্চিত হচ্ছে, এইভাবে চর্চিত হতে থাকলে তাদের যে শয়তানির যে আঁকড়া, এই আঁকড়া আর বেশি দিন টিকে থাকবে না। এদেশের মানুষ তাদের শয়তানির আঁকড়াটা ধরে ফেলেছে, যার কারণে এখন তারা ওই ভয় থেকে, ওই আশঙ্কা থেকে এখন এই শব্দগুলোর পিছনে লেগেছে যে এই জাতীয় শব্দগুলো বলা যাবে না। এদের সাথে গা মিলিয়ে বিএনপির একজন মন্ত্রীও, নাম বললাম না আমি সঙ্গত কারণেই, তিনিও ভয়ে প্রকম্পিত হয়ে গেছেন যে এই শব্দগুলো বাংলা ভাষার জন্য অশনি সংকেত, বা তার ভাষায় আরো কঠিন করে বলেছেন, আমি আর অত কঠিন করে বললাম না। একদিকে শব্দের ভয় পাচ্ছেন, অন্যদিকে একটা রাজনৈতিক দলকে ব্ল্যাকমেইল করে বাংলাদেশের মানুষ যাদেরকে মনোনীত করেছে, যাদেরকে নির্বাচিত করেছে, তাদেরকে ব্ল্যাকমেইল করে এই যে ক্ষমতা দখল করা। আর এইটা যে হবে, এইটা 25 নভেম্বর 2025 সালে অস্ট্রেলিয়া প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর বনিয়া আমিন, যিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, তিনি একেবারে, আমি হতবাক হয়ে গেলাম কিভাবে এত নিখুঁত ভাবে তিনি এই কথাই বললেন। জামাত ইসলামকে সেদিন দিল, এবার আসবে না, এরা বুঝবে না, এরা বুঝতে চাইবে না যে গোলাম কাদের এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া, নির্লজ্জ, দালাল, চাটুকার, এই সেই গোলাম কাদের, হিজড়া কাদের 2026 যে নির্বাচনের কথা বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্ত পর্যায়ে। জামাত ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বসে আছে 80 আসন, 80, যেটাকে ইংরেজিতে বলা 86। আর চিলড্রেন পার্টি, যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদেরকে 8টা সিট এখনো পর্যন্ত কনফার্ম করে রেখেছে। আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে। তবে আবার বলে রাখছি, যিনি ক্ষমতায় আসুন, জামায়াত ইসলাম তারা হবে ওয়াচ ডগ। এই ওয়াচ ডগ বলতে অনেক হয়তো বুঝবে না যে ক্ষমতার পেছনে যে মুগুর যে হাতে থাকা, এই মুগুরধারী হবে জামাত ইসলাম। সুতরাং যারা আসবে 2026-এ, এটা একটা মিক্সড একটা কিছু আসবে। আর আমি আগে বলেছিলাম জামাত ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয়, জামাত ইসলাম ইজ টু স্মার্ট, ভেরি স্মার্ট। জামাত ইসলামকে সেদিন দিলেও এবার আসবে না, এরা বুঝবে না, এরা বুঝতে চাইবে না। বাট 2028-এ জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে, কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে, সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে, তারপর হবে আসল নির্বাচন। বনিয়ামিন এই কথাগুলো কবে বলেছে? 25 নভেম্বর 2025 সালে। এত নিখুঁত ভবিষ্যৎবাণী এটি করা সম্ভব নয় যদি ওই তথ্য ইনফরমেশন যদি না থেকে থাকে। ঠিক তারই পুনরাবৃত্তি আমরা দেখলাম আজ জামাত আমিরের কথার মাধ্যমে, বা ইলিয়াস হোসেনের ওই ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানলাম। এই আশঙ্কা আমরা বারবার করে আসছিলাম এবং আমরা এটি জানতাম। নির্বাচনে যে পরিমাণ জালিয়াতি হয়েছে, যে পরিমাণে ভোট কারচুপি হয়েছে, এটাকে ভোট কারচুপি না, ভোট ডাকাতি। আর সেই ডাকাতির পরেও এরপরে আবার ব্ল্যাকমেইল করে ক্ষমতা। এইটা পৃথিবীর ইতিহাসে এই সরকার, এই নির্বাচন ব্যবস্থা, এই ইলেকশন কমিশন, এটা এমন কালো অধ্যায়ে লেখা থাকবে। আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে সারা জীবন সরকারি দলকে এই অভিশাপ তাদেরকে বয়ে বেড়াতে হবে, এই অভিশাপ তাদের জীবনেও পিছু ছাড়বে না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।